শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই শিরোনামগুলো জানাবো। ভোটার তালিকায় নাম ওঠাতে আগারগাঁও নির্বাচন ভবনে তারেক রহমান, কন্যা জায়মা, স্ত্রী জুবাইদাও গেছেন আবেদন নিয়ে। 24 ঘন্টার মধ্যে দেয়া হবে এনআইডি। ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক প্রজ্ঞা আখ্যা দিলেন দলের মহাসচিব। বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে। বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশ একটা নতুন দিগন্তের সূচনা করবে। ঢাবিতে রাজস্বিক অভ্যর্থনা। 300 আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার শেষ মুহূর্তে জোটগুলো। শরিক ও সমমনাদের সঙ্গে বিএনপি জামায়াতের দর কষাকষি। এনসিপির গন্তব্য নিয়েও আলোচনা। এটা নিয়ে কিছু টানাপোড়েন আছে, সব নির্বাচনের সময় এরকম কিছু টানাপোড়েন থাকে। 2-3টা দলের সাথে আমাদের বসাবসি হয়েছে, আসনও তারা তালিকা দিয়েছে, আমরাও কাজ করছি। কোন ফরম্যাটে এই নেগোসিয়েশনটা হবে এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না, সেটা হয়তো আরও কিছুদিন পরে। আলোচনাটা চলছে দুই তরফেই এবং অন্যান্য দলের সাথেও আমাদের আলোচনা হচ্ছে। চলছে সম্প্রচার সাংবাদিকদের বার্ষিক সম্মেলন। সম্প্রচার কমিশন অধ্যাদেশ ও প্রেস কমিশন অধ্যাদেশ জারি করতে চায় সরকার। প্রতিশ্রুতি উপদেষ্টা রিজওয়ানার। সম্প্রচার নীতিমালা অলরেডি আই এম ওয়ার্কিং অন ইট। আমি দেখি কালকে মন্ত্রণালয় দিয়ে বোর্ড এবং বিজ্ঞাপনের রেট কার্ডটা নিয়ে কতটুকু কি করা যায়। কক্সবাজার ঘাটের কাছে আগুনে পুড়ল সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজ। এক ক্রুর মরদেহ উদ্ধার। একেবারে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়, যেটা এটা যদি সাগরের মাঝখানে হতো যাত্রী সহ, তাহলে কি অবস্থা হতো। অসতর্কতার কারণে এই ধরনের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। আগুন অনেকভাবে ছড়িয়ে গেছে ব্যাপকভাবে। সর্বশেষ সপ্তাহে এখন আমরা নিবেদিত উপরের দিকে নির্বাপক পাইছে দিকে। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। আমরা যেমনটি জানতে পেরেছি, জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আগারগাঁও নির্বাচন ভবনে পৌঁছেছেন তারেক রহমান। এই গাড়িবহরের সাথেই আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ এবং আরো 2 জন সহকর্মী আছেন নির্বাচন ভবনের সামনেই। আমরা প্রথমেই যাচ্ছি সহকর্মী রেদওয়ানের কাছে, তিনি অপেক্ষা করছেন। রেদওয়ান, আমরা মাত্রই জানলাম যে খুব সম্ভবত তারেক রহমানের যে গাড়িবহরটি সেটি পৌঁছে গেছে নির্বাচন ভবনে। আপনি যেহেতু গাড়িবহরের সাথেই আছেন, আপনি একটু আমাদেরকে জানান সবশেষ কি আপডেট আছে সংক্রান্ত। একটা ঠিক তখনই কিন্তু তারেক রহমানের যে গাড়িবহর, ঠিক তখনই কিন্তু তারেক রহমান সেই নির্বাচন ভবনের ভেতরে প্রবেশ করেছেন এবং এখন পর্যন্ত শুধুমাত্র তারেক রহমানের গাড়িটি ছাড়া এবং তার নিরাপত্তা রক্ষীরা ছাড়া আর কোনো গাড়ি কিন্তু এই নির্বাচন কমিশনের ভবনের আশপাশেও যেতে দেওয়া হয়নি, কেননা এখানে নিরাপত্তার দায়িত্বটি পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা। যেমনটি বলছিলাম যে পুরো রাস্তা জুড়ে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, আর্মি, বিপুল সংখ্যক এপিবিএন সদস্যদের ছিল নিরাপত্তায়। কিন্তু এই নির্বাচন কমিশন এলাকায় যখন আমরা প্রবেশ করেছি, ঠিক তখনই কিন্তু সেনা সদস্যরা সবগুলো গাড়িবহর কিন্তু তারা আটকে দেয়। শুধুমাত্র তারেক রহমানের যে গাড়িবহর, শুধুমাত্র সেই গাড়িবহরগুলো ভিতরে প্রবেশ করেছে কিছুক্ষণ আগেই। এখন পর্যন্ত আমরা যদি দেখতে পেরেছি যে এই বাংলা মোটর থেকে আগারগাঁও হয়ে ঠিক নির্বাচন কমিশনের ভবনে কিন্তু তারেক রহমান প্রবেশ করেছেন এবং যেমনটি জানতে পেরেছি যে তার পরিবারের সদস্যরাও সেখানে অপেক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তার যে নির্বাচনের যে ভোটার হওয়ার প্রক্রিয়া সেটি সম্পন্ন করবেন এবং সম্পন্ন করার পরপরই কিন্তু তিনি এইখান থেকে চলে যাবেন বসুন্ধরার যে এভার কেয়ার হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের উদ্দেশ্যে। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারেক রহমানের এই নির্বাচন কমিশনে প্রবেশ করাকে ঘিরে কিন্তু ব্যাপক সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং নিশ্চিদ্র নিরাপত্তা যে ব্যবস্থা সেটি নিশ্চিতে কিন্তু সেনা সদস্যরা কাজ করছে। নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে
সেনাবাহিনীর সদস্যরা প্রতিটি গাড়ির শুধুমাত্র তারেক রহমানের গাড়িটি ছাড়া কিন্তু অন্য কোনো গাড়ি কিংবা অন্য কোনো যানবাহন এই এলাকাটিতে প্রবেশ করতে পারছেন না। এমনকি পুরো রাস্তা জুড়ে আমরা যেমনটা দেখাচ্ছিলাম যে উৎসুক জনতা এবং তার নেতাকর্মীদের ভিড় ছিল তারেক রহমানের এই গাড়িবহর জুড়ে, কিন্তু এই এলাকায় কিন্তু একেবারে নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন কমিশনের অফিস ঘিরে সেটি কিন্তু নেওয়া হয়েছে। ভেতরে এমনকি বাইরে থেকে সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই এলাকাটি জুড়ে একেবারে আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, এপিবিএন সদস্যরা বা র্যাবের সদস্যরা পুরো এলাকাটি জুড়ে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে, যেন শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে ভোটার হওয়ার যে কার্যক্রম সেটি যেন সম্পন্ন করতে পারেন সেই ব্যবস্থাটি করার জন্য কিন্তু তারা যে নিরাপত্তা যতটুকু জোরদার করা প্রয়োজন ততটুকুই কিন্তু তারা করেছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ঠিক নির্বাচন কমিশনারের বাইরেই কিন্তু সবাই অপেক্ষা করছেন এবং ভেতরে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা। যেমনটি আমরা জানতে পেরেছি যে তারা 24 ঘন্টা আগেই কিন্তু নির্বাচন কমিশনারের ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছিলেন এবং সেই আবেদনের প্রেক্ষিতেই কিন্তু মূলত আজকে তারা এই নির্বাচন কমিশনারের অফিসে সশরীরে উপস্থিত হয়ে তারা মূলত ভোটার হওয়ার যে কার্যক্রম সেটি তারা সম্পন্ন করতে আসছেন। এবং সকাল থেকে যেমনটা দেখাচ্ছিলাম যে সকালে গুলশানের সে 196 নম্বর বাসভবন থেকে বেরিয়ে তিনি প্রথমে যান ওসমান হাদির কবর জিয়ারত করতে, সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে দোয়া মোনাজাত করে কিন্তু তারপর তিনি রওনা দেন এই আগারগাঁয়ের যে নির্বাচন কমিশনারের অফিসটি রয়েছে সেই অফিসটির উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে তার গাড়িবহর অফিসের ভেতরে প্রবেশ করেছে। তিনি যেই এসইউভিতে করে আসছিলেন সকাল থেকে সেই এসইউভিটি শুধুমাত্র প্রবেশ করতে দেওয়া হয়েছে, এছাড়া কোনো রকম আইন শৃঙ্খলা বাহিনী কিংবা অন্য কাউকেও ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধুমাত্র তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য যারা রয়েছেন শুধুমাত্র তারাই প্রবেশ করেছেন ভেতরে। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের অফিসের ভেতরে তিনি প্রবেশ করেছেন এবং সেই অফিসে তিনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করবেন। সেখানে রয়েছেন তার পরিবারের সদস্যরাও এবং সেই পরিবারের সদস্যদের নিয়ে তারা যে এই গুলশানের যে ভোটার হবেন সেই ভোটার হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করতে কিন্তু মূলত তারা আজকের এই নির্বাচন কমিশনার অফিসে এসেছেন। বৃষ্টি, এই চিত্রই আমরা দেখছিলাম এবং আমরা নির্বাচন কমিশন ভবনের ভেতরে যেতে চাই। সেখানে সহকর্মী লাভলি বিথি অপেক্ষা করছেন। আমরা যেমনটি জানি, বিথি যদি শুনতে পেয়ে থাকেন জানাবেন। তারেক রহমান তো ভেতরে আছেন এবং এখন যে সকল প্রক্রিয়া সম্পন্ন হবার কথা অর্থাৎ ফিঙ্গার, আইরিশ, বায়োমেট্রিক এগুলো সম্পন্ন করার পরেই তো ফিঙ্গার দেওয়ার পর যেমনটি জানি যে সর্বনিম্ন 7 ঘন্টা থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যেই তো এনআইডি পাওয়ার কথা তারেক রহমান। এই মুহূর্তে কি প্রক্রিয়া চলছে জানাবেন আমাদের বিথি। আমরা সরাসরি দেখতে পাচ্ছি ছবি তোলা হচ্ছে তারেক রহমানের। ঠিক এই মুহূর্তের কথা যদি আমরা বলি, তারেক রহমান এই মুহূর্তে ছবি তুলছেন নির্বাচন কমিশনের যে নির্বাচন প্রশিক্ষণ ভবন যেখানে ভোটার নিবন্ধন করা হয়, 104 নম্বর রুম, যেটা তারেক রহমানের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। সেইখানে তিনি এই মুহূর্তে ছবি তুলছেন। কিছুক্ষণ আগে কয়েকটি ছবি তুলেছিলেন, আমরা যতটুকু দেখতে পেয়েছি ছবি তুলেছিলেন এবং সেই ছবিটি তাকে আবার মনিটরে দেখানো হয়েছে। হয়তো এখন আবার ছবিটি তোলা হচ্ছে। ছবি তোলার পর 10 আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে, এরপর আইরিশ স্ক্যান করা হবে। অর্থাৎ গতকালকে আবেদন করেছিলেন তিনি এবং তার মেয়ে জাইমা রহমান। সে আবেদনের পরবর্তী যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নির্বাচন কমিশন এবং সেই কাজগুলোই চলছে। ছবি তোলা সম্পন্ন হয়েছে এবং এরপর তিনি যাবেন ফিঙ্গার দেওয়ার জন্য। একটি বিষয় একটু জানিয়ে রাখি, এখানে যে নিবন্ধনের যে প্রক্রিয়া অর্থাৎ আনুষ্ঠানিকতা, আইরিশ স্ক্যান করার পর বায়োমেট্রিক্স নেওয়ার পর তারপর আমাদেরকে এনএডিডিজি জানিয়েছিলেন যে সর্বোচ্চ 7 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে তার এনআইডিটি তিনি হাতে পাবেন। তার মানে হচ্ছে যে সাধারণত ছবি তোলার পর ডেটা সার্ভারে হচ্ছে একটি নাম্বার জেনারেট করতে হয়। এই নাম্বারটি জেনারেট করতেই মূলত একটু সময় লাগে। সেটি হয়তো যেহেতু ভোটার প্রায় 12,76,00,000 মতো, সবার নাম্বারটি এখানে স্ক্যান করা হবে। প্রত্যেকেই তো ফিঙ্গার দিয়েছিল, সেই ভোটারদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করা
করা হবে এবং তার পরপরই হচ্ছে তার জন্য একটি ইউনিক নাম্বার তৈরি হবে এবং তার ইউনিক নাম্বার তৈরি হওয়ার পরই তাকে তার এনআইডি জেনারেটিভ হয়ে যাবে। এনআইডি জেনারেটিভ হয়ে যাওয়া মানে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ভোটার হলেন। এখানে সাধারণত এই যে প্রক্রিয়াটি আছে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে অন্য সাধারণ মানুষের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট সহ বায়োমেট্রিক স্ক্যান করা সাধারণত 107 থেকে 15 দিনের মতো সময় লাগে। কিন্তু বিশেষ ক্ষেত্রে যেহেতু তারেক রহমান একজনের বিশেষ ক্ষেত্রে কমিশন বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং সেটি 7 ঘন্টা থেকে 24 ঘন্টার একটি সময় নেওয়া হয়েছে। এবং তারেক রহমান এবং তার মেয়ে জাইমা আরনাজ রহমান প্রথম দিকে দুটি বগুড়ায় এবং হচ্ছে গুলশানে তিনি যে বাসায় থাকেন বেগম খালেদা জিয়া ফিরোজা, সেই দুই বাসার অ্যাড্রেসের মধ্যে যে কোনো একটিতে ভোটার হওয়ার কথা ছিল এবং শেষ পর্যন্ত গুলশানে ঢাকা 17 আসনে তিনি ভোটার হচ্ছেন। তার মেয়ে জাইমা রহমান ভোটার কার্যক্রম সম্পন্ন করে চলে গিয়েছেন। এখন তারেক রহমান সেই প্রক্রিয়ার মধ্যে আছেন। একটি বিষয় হচ্ছে যে ভোটার হওয়ার ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বিভিন্ন কাগজপত্র দিতে হয়। আশা করছি যে তিনিও হয়তো কাগজপত্র দিবেন বা সেই ক্ষেত্রে যদি কাগজপত্র ক্ষেত্রে যদি বিশেষ কোনো শিথিলতা থাকে নির্বাচন কমিশন সেটাই নির্বাচন কমিশন করতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে যে একটু যদি আমরা একটু পিছনের দিকে যাই, তারেক রহমান 2008 সালে সপরিবারে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তার আগে তিনি কিন্তু দেশে ভোটার ছিলেন, কিন্তু 2008 সালে তৎকালীন যে নির্বাচন কমিশন ছিল অর্থাৎ হুদা কমিশন একটি উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করেছিলেন যে ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন করে যেখানে বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গার তারপর হচ্ছে আইরিশ স্ক্যান করতে হবে। সেই ওই প্রক্রিয়া যে সময় শুরু হয়েছিল তারপর থেকে কিন্তু তারেক রহমান দেশে আসেনি। সুতরাং সেই কারণে দেশে না থাকার কারণে তিনি ভোটার হতে পারেননি। এখন তিনি এসেছেন। নির্বাচন কমিশনের সাধারণ নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার পর একটি নির্দিষ্ট সময় থাকে। নির্বাচন কমিশন যেমন 31 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে যে 31 অক্টোবরের মধ্যে পর্যন্ত তারা ভোটার করবেন এবং তারপর ভোটার করবেন না, তারপর ভোটার চূড়ান্ত তালিকা প্রকাশ করছে। সাধারণত নিয়ম অনুযায়ী ভোটারের চূড়ান্ত তালিকা যে সময় প্রকাশ করে তারপর থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত মাঝখানে যে সময়টুকু আছে সেই সময়টুকুতে কিন্তু ভোটার কেউ হতে পারেন না। তবে হ্যাঁ, নির্বাচন কমিশনের যে আইন আছে ভোটার তালিকা আইন এবং ভোটার তালিকার বিধিমালা অনুযায়ী সেখানে কমিশনের বিশেষ ক্ষমতা দেওয়া আছে বিশেষ আইনে যে বিশেষ কাউকে প্রয়োজনে কমিশন ভোটার করতে পারেন। সেই হিসেব করলে যেমনটা এখন অনেকে প্রশ্ন করছেন যে তারেক রহমানের জন্য কি শুধু এটা এক আলাদা নিয়ম, সাধারণ মানুষের জন্য আলাদা নিয়ম, সেটা যদি আমি একটু স্পষ্ট করে সাধারণ মানুষকে একটু বুঝিয়ে দিই যে না, এই নিয়ম সাধারণ মানুষের ক্ষেত্রেও যা তারেক রহমানের ক্ষেত্রেও তাই। 31 অক্টোবরের মধ্যে যাদের 18 বছর পূরণ হয়েছে তাদের মধ্যে ভোটার হননি এমন যে কেউ কিন্তু আবেদন করতে পারেন এখন চাইলে। সেক্ষেত্রে কমিশনের সভার যে কমিশনের একটা অনুমোদনের প্রয়োজন হবে। তারেক রহমান সেই হিসেবেই কিন্তু আবেদন করেছেন এবং তিনি ভোটার হচ্ছেন। কিন্তু 31 অক্টোবরের পরে অর্থাৎ নভেম্বরের 1 তারিখ ডিসেম্বরে যখনই হোক কেউ যদি ভোটার হয়ও তারা কিন্তু আবেদন করতে পারবে না। এই সময়ের মধ্যে এই কার্যক্রমগুলো সম্পূর্ণ বন্ধ আছে। তার এই বিষয়টি পরিষ্কার হলো যে নিয়ম সবার জন্য সমান। আরেকটা বিষয় হচ্ছে যে দীর্ঘ 17 বছর দেশের মাটি দেশে ছিলেন না, দেশের মুক্তভাবে তিনি চলাফেরা করতে পারেননি। সুতরাং এখানে আসার পর যখন তারেক রহমানের ভোটার আবেদন প্রক্রিয়া নিয়ে কথা হয়েছিল তখন নির্বাচন কমিশন থেকে দুইটি বিষয় বলা হয়েছিল। দুই ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশন রেখে দিয়েছিল। একটি হচ্ছে তারেক রহমান যদি চান নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি টিম তারেক রহমানের বাসায় গিয়ে এই পুরো প্রক্রিয়ার কাজ শেষ করবে। আরেকটি হচ্ছে তারেক রহমান যদি সশরীরে আসেন, অর্থাৎ দুইভাবেই সেই প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং নিরাপত্তার দিকটিও তারা বেশ গুরুত্ব দিয়েছে, চিন্তা করেছে এবং তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশনে এসে সেই নির্বাচনে যত প্রক্রিয়া আছে স্বাভাবিক উপায়ে সাধারণ মানুষ যেভাবে করে সেই প্রক্রিয়ায় তিনি করছেন। আর নিরাপত্তার কথা যদি বলি, বেশ কয়েক স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছিল। শুরুর থেকে আমরা নির্বাচন প্রশিক্ষণ ভবনের ভেতরে ছিলাম গণমাধ্যম কর্মীরা। একটা পর্যায়ে আমাদেরকে একটি নির্দিষ্ট বাউন্ডারির বাইরে নিয়ে আসা হয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কঠোর অবস্থানে আছেন।
তার নিরাপত্তার দিকটি দেখছি। এই মুহূর্তে যদি আমরা একটু দেখি, সেই বায়োমেট্রিক কার্যক্রমগুলো মোটামুটি সম্পন্ন হয়ে গেছে বলা যায়। তিনি ছবি তুলেছেন, প্রথমে হয়েছেন বাম হাতের ডান ছবি হাতের তোলার কাজ বাম হাতের চারটে আঙ্গুল, শেষ হয়ে দুই গেছে হাতের এবং বৃদ্ধাঙ্গুল। তিনি ফিঙ্গারপ্রিন্টও দিয়ে দিয়েছেন 2 হাতের 10 আঙ্গুলের, প্রথমে বাম হাত, এরপর হচ্ছে ধীরক্রমে 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট শেষ হয়ে গেল। এইগুলোর কাজ শেষ হয়ে যাওয়ার পর গতকালকে অনলাইনে যে আবেদনটি করেছেন, যে ফর্মটি ফিল আপ করা হয়েছিল, সেই ফর্মটি তিনি আবার দেখবেন। কিছুক্ষণ আগেই বিথি আমরা যেমনটি দেখছিলাম, ছবি তুললেন তারেক রহমান এবং এরপরে ছবি তোলার পরে ফিঙ্গারপ্রিন্ট দিলেন, আইরিশ দিলেন। কিছুক্ষণ আগেই দেখলাম তিনি স্বাক্ষর করলেন। সাধারণত এই প্রক্রিয়াগুলোই তো থাকে এবং মাত্রই সেই প্রক্রিয়া তিনি সম্পন্ন করলেন। খুব সম্ভবত এখন এখান থেকে বেরিয়ে আসবেন, সেই চিত্র আপনার চোখে পড়েছে কিনা একটু জানাবেন সেখানকার অবস্থা। আপনি এখন কি দেখছেন? বেরিয়ে যাচ্ছেন তারেক রহমান খুব সম্ভবত। আমরাও ঠিক একই জিনিসই দেখতে পাচ্ছি যে তিনি আনুষ্ঠানিক যে কাজ আছে, রেটিনা আইরিশ স্ক্যান করা, ফিঙ্গার দেয়া, ছবি তোলা, এই কাজগুলো শেষ করেছে এবং এই কাজ শেষ করার পর তার মানে আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেল। এখন যে ফর্ম আছে সেই ফর্মটি হয়তো তিনি দেখতে পারেন। সেই ফর্মটি দেখার পর তারপর হয়তো এখন তিনি কমিশনে যারা আছেন সচিবের সাথে কথা বলছেন। আনুষ্ঠানিকতা শেষ হয়েছে সেটি দেখছিলাম। এখন তিনি বের হচ্ছেন। নির্বাচন কমিশনের যেই আনুষ্ঠানিকতা শেষ করার পরে সেখানে যারা আছেন তাদের সাথে কুশলাদি বিনিময় করছেন। তারেক রহমান এখন নির্বাচন কমিশন অফিস থেকে বের হবেন, যেটি সহকর্মী লাভলি বিথিও জানাচ্ছিল। দর্শক, আপনারা দেখলেন ইতোমধ্যেই ফিঙ্গার, আইরিশ এবং বায়োমেট্রিক সম্পন্ন করবার পর স্বাক্ষর দেওয়ার মাধ্যমে এনআইডি কিংবা ভোটার হবার যেই প্রক্রিয়া সেগুলো সম্পন্ন করলেন তারেক রহমান। এবং এখন যেটি বলা যায় যে সর্বনিম্ন 7 ঘন্টা থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যেই তারেক রহমান এনআইডি পাবেন। এবং আমরা যেমনটি জানি, তারেক রহমান যেহেতু 17 বছর পরে দেশে ফিরলেন এবং তিনি আসলে যে সময় দেশ ছেড়েছেন 2008 সালে, ঠিক ডিসেম্বরের নির্বাচনের আগেই তো দেশে ডিজিটাল ভোটার তালিকার বায়োমেট্রিক নিবন্ধন শুরু। আর এই সময়টা তারেক রহমান দেশের বাইরে, যার ফলাফল বাংলাদেশে যখন নতুন ভোটার তালিকা তৈরি হচ্ছিল তখন তিনি দেশে নেই। তাই এখন এসে তিনি এই প্রক্রিয়া সম্পন্ন করলেন। মাত্রই গাড়িতে উঠলেন তারেক রহমান, আমরা দেখতে পেলাম। এবং এখানে আমাদের সহকর্মী তানভীর মৌসুম অপেক্ষা করছেন। তানভীর, মাত্রই সকল প্রক্রিয়া সম্পন্ন করে গাড়িতে উঠলেন তারেক রহমান, বেরিয়ে যাবেন। যতদূর জানি তার এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা, তারপরও তার সময়সূচির কোনো পরিবর্তন হয়েছে কিনা, এখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন চোখে পড়ছে, বিস্তারিত জানাবেন তানভীর। হ্যাঁ, লাইভে যাব। তানভীর, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। তারেক রহমান গাড়িতে উঠেছেন, দেখছেন নিশ্চয়ই। নিরাপত্তা ব্যবস্থা, জি, এখানে আসলে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে এবং নির্বাচন ভবনের বাইরের যে অংশটি, যে বাইরের অংশটি যেখান দিয়ে বেরোবেন, এর আগে আমরা দেখেছি যে আরও একটি গাড়ি বহর কিন্তু এ পথ দিয়েই বেরিয়ে গিয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে আসলে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একদম সতর্ক এবং প্রস্তুত অবস্থায় আছে এবং তারা কিন্তু আসলে এখানে যাতে তারেক রহমানের গাড়ি বহরটি একদম নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারে সেজন্য কিন্তু তারা আসলে চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না এবং তারা হচ্ছে এই জায়গাটিতে আছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে তফসিল ঘোষণার পরই আসলে নির্বাচন ভবনের সামনে যে কর্ডনটি থাকে সেই কর্ডনটিকে আরো শক্তিশালী করা হয়েছে। শুধু তাই নয়, ঠিক নির্বাচন ভবনের সামনের অংশটিকে কিছুটা ফাঁকা করা হয়েছে গাড়ি বহরগুলো বের হওয়ার সুবিধা করার জন্য। এবং যেই জায়গা থেকে আবার কর্ডনটি শুরু হয়েছে সেখানে আমরা দেখেছি কোস্টগার্ড সদস্যরা রয়েছেন এবং সেনা সদস্যরা রয়েছেন, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন যারা এখানে দায়িত্বরত, তারা কিন্তু সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছেন এবং তারা কিন্তু একটু পরপরই যারা রয়েছেন এখানে দলীয় নেতাকর্মী কিংবা উৎসুক জনতা সবাইকে কিন্তু তারা আসলে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছেন এবং একটি নিরাপদ দূরত্ব রাখছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে দায়িত্বরত যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী, তাদের ঠিক পিছনেই কিন্তু আসলে অনেক মানুষ জড়ো হয়েছেন এবং তারা আসলে একটু এক নজর দেখবেন তারা তারেক রহমানকে বা তারেক রহমান যে সেটির জন্য কিন্তু আসলে তারা অপেক্ষা করছেন। এবং এর মধ্যে আমরা দেখেছি যে আসলে আসলে নির্বাচন ভবনের ভিতর সব ধরনের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, যে আনুষঙ্গিক কাজগুলো রয়েছে সেগুলো করার পর তিনি কিন্তু বেরিয়ে পড়বেন। এরই মধ্যে কিন্তু নির্বাচন ভবনের সামনের অংশটিকে যতটা সম্ভব ফাঁকা করে ফেলার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যাতে করে গাড়ির বহরটি রয়েছে সেটি যেন নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারে। আমরা দেখছি যে আসলে যে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট বা ইটিআই ভবন যেটি, সেখান দিয়েও কিন্তু আসলে
যতটুকু পারা যায় আইন শৃঙ্খলা বাহিনী যে বেষ্টনীটুকু তৈরি করেছে তার বাইরে কিন্তু আসলে বেরিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে গাড়িবহরটি বেরোচ্ছে এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি গাড়িবহর এই মুহূর্তে বেরোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি পুলিশের গাড়ি বেরোচ্ছে এবং তারপরই একটি কালো গাড়ি বেরিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু আসলে সেই গাড়িবহরের সাথে সাথে দৌড়ে যাচ্ছেন এবং আপনি নিশ্চয়ই দেখবেন বৃষ্টি আসলে মানুষের আসলে যে উচ্ছ্বাস এবং মানুষ যে আসলে স্লোগান দিচ্ছে তাদের উচ্ছ্বাস কিন্তু আসলে একটি বাঁধ ভাঙা উচ্ছ্বাসে পরিণত হয়েছে। আমরা দেখলাম যে তারেক রহমানকে বহনকারী গাড়িটি সেই গাড়িটি এইমাত্র নির্বাচন ভবনের সামনের অংশটিকে অতিক্রম করে গেল এবং অতিক্রম করে যাওয়ার সময় তারেক রহমান কিন্তু আসলে হাত নেড়ে সবাইকে সম্ভাষণ জানালেন, সবাইকে স্বাগত জানালেন এবং এরপরই আমরা দেখতে পাচ্ছি যে আরও অনেকগুলো গাড়ি কিন্তু বের হয়ে যাচ্ছে এবং কোস্টগার্ড সেনা সদস্যরা ছাড়াও কিন্তু র্যাবেরও বেশ কিছু আমরা গাড়ি দেখতে পাচ্ছি এখানে, যেখানে হচ্ছে র্যাবের গাড়িগুলো রয়েছে এবং র্যাব সদস্যরা রয়েছে, তারাও কিন্তু এখানে আসলে গাড়ি বহরটির নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছে। এই মাত্র নির্বাচন ভবনের যে এই এলাকাটি রয়েছে সেই রাস্তার সামনে দিয়ে কিন্তু আসলে বেরিয়ে গেল তারেক রহমানের গাড়িবহর এবং তারেক রহমানের সাথে সাথে কিন্তু আরও যে কয়েকটি এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি অ্যাম্বুলেন্সও কিন্তু একটি পুলিশের গাড়িকে অনুসরণ করে বের হয়ে যাচ্ছে। এবার আমি আপনাদেরকে দেখাতে যাই যে আসলে গাড়িবহরটা চলে যাওয়ার পর সামনে আসলে কি অবস্থা। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে দলীয় নেতাকর্মী যারা রয়েছে তারা আসলে কিন্তু স্লোগানে মুখরিত করে চলছেন পুরো নির্বাচন কমিশন এলাকা এবং তারা কিন্তু ছুটে চলছেন এই গাড়িবহরের সাথে সাথে। এই গাড়িবহরকে তারা অনুসরণ করবেন, এই গাড়িবহরের সাথে সাথেই তারা কিন্তু ছুটছেন এবং আপনি সামনের অবস্থা আমরা দেখছিলাম এবং ইতিমধ্যে নেতাকর্মীরা যে ছুটছেন সেই চিত্রও দেখছিলাম। আমরা যেতে চাই গাড়িবহরের যেই অংশটুকু দেখালাম এর পরের সংবাদে আপনাদের যেতে চাই। এখন খুব সম্ভবত তারেক রহমানের এই গাড়িবহর যদি সময়সূচির পরিবর্তন না হয়ে থাকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা যদি এখনও সেটি নিশ্চিত নয়, পরবর্তীতে সেই সংবাদ জানাবো। আমাদের সহকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে জাতীয় কবির কবর জিয়ারত করেন তিনি। 1 মিনিট নীরবে দাঁড়িয়ে কবির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহরকে স্বাগত জানায় ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও স্বাগত জানান তারেক রহমানকে। ওসমান হাদির কবর জিয়ারতের আনুষ্ঠানিকতা শেষে বের হবার পথে বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ মোড় হয়ে পথে পথে নেতাকর্মীদের অভিনন্দন গ্রহণ করেন তারেক রহমান। তিনিও গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান সবাইকে। যেমনটি জানি এখন তারেক রহমানের গাড়িবহরটি আছে ধানমন্ডির পথে তার শ্বশুরবাড়ির এলাকায়, খুব সম্ভবত তিনি সেখানে যাবেন। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার বাংলাদেশে আগমন অনেক সমীকরণকে সহজ করে দিয়েছে। চক্রান্ত থাকলেও নির্বাচন ঘিরে জনগণের শঙ্কা দূর হয়েছে। জুলাই যুদ্ধের অন্যতম সেনানী ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন, সেই সঙ্গে তিনি জাতীয় সাহেবের কবর জিয়ারত করবেন। এটা নিঃসন্দেহে তার যে রাজনৈতিক প্রজ্ঞা সেই প্রজ্ঞারই পরিচায়ক। সময় ফুরিয়ে আসছে কিন্তু এখনো কোনো দলেরই 300 আসনের প্রার্থিতা চূড়ান্ত হয়নি। মনোনয়নপত্র দাখিলের আগে শতভাগ চূড়ান্ত হবে কিনা তা নিশ্চিত নয়। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে অসন্তোষ আছে বিএনপির শরিক দলগুলোর মধ্যে। এদিকে জামায়াত ইসলামী ও সমমনা দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে মতভেদ আছে। সমমনা 7টি দলের বাইরে দলটির সাথে আলোচনায় আছে এনসিপি সহ একাধিক দল।
সময় যত গড়াচ্ছে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আসন সমঝোতা তত কঠিন হচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ দলগুলো এখনও শতভাগ আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। জোটবদ্ধ হলেও নির্বাচন করতে হবে নিজ প্রতীকে। আরপিওর এমন সংশোধনের পর জোট ও শরিকরা নানা হিসেব কষছে। কে কত আসন পাবে, কয়টায় দেয়া হবে ছাড়, এই নিয়ে এখনও দর কষাকষিতে দলগুলো। মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ইসলামী ঐক্য জোট। যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। 272টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি 28টি থেকে সমঝোতার মাধ্যমে শরিকদের দেয়া হবে। যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। 272টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। বাকি 28টি সমঝোতার মাধ্যমে শরিকদের দেয়া হবে। এখন পর্যন্ত প্রায় 14টি আসনে শরিক দলের প্রার্থীদের নামও ঘোষণা করেছে দলটি। যেসব আসনে সমঝোতা হবে সেখানে প্রার্থী দেবে না বিএনপি। যদি বোঝাপড়া থাকে অনেক কিছুই করা সম্ভব। এই তো এটা নিয়ে কিছু টানাপোড়েন আছে, সব নির্বাচনের সময় এরকম কিছু টানাপোড়েন থাকে, আপনি জানেন এটা। এবারও তার ব্যতিক্রম না, কিন্তু এবার আমরা একটু গুরুত্বপূর্ণ, বিএনপি যেহেতু বড় দল, তাদের আমরা বড় ঔদার্য আমরা আশা করেছিলাম। সরকার গঠন করলে সরকার কিভাবে বাকিরা অংশ হতে পারে তারা এটা বিবেচনার মধ্যে আছে। এরপরে সংরক্ষিত নারী আসন আছে। আপার চেম্বার গঠিত হলে উচ্চতর কক্ষ, সেখানেও এটা অ্যাকোমোডেট করবার সুযোগ আছে। কিন্তু ব্রডলি ন্যাশনাল পলিটিক্সে এখনো পর্যন্ত এক ধরনের বোঝাপড়ার জায়গাটা আমরা বাড়িয়ে তুলবার, অব্যাহত রাখার একটা সচেতন চেষ্টা বিএনপির দিক থেকেও আছে, আমাদের দিক থেকেও আছে। সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার, গণভোট সহ 5 দফা দাবিতে মাঠে আন্দোলন করছে জামায়াত সহ 8টি সমমনা দল। রাজপথের এই ঐক্যকে নির্বাচনের মাঠে কাজে লাগাতে চায় দলগুলো। আসন সমঝোতাও প্রায় চূড়ান্ত। তবে এনসিপির সাথে আলোচনার কারণে খেলাফতে মজলিসের নাখোশ নিয়ে কানাঘোষা আছে। যদিও একে গুজব বলছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল। জানান, এনসিপি সহ একাধিক দলের সাথে আলোচনা চলছে। শনিবার সন্ধ্যায় সমমনা দলগুলোর শীর্ষ নেতৃত্বের সাথে বসবে তার দল। 2-3টা দলের সাথে আমাদের বসাবসি হয়েছে, আসনও তারা তালিকা দিয়েছে, আমরাও কাজ করছি। আরও প্রায় ডজনখানিক দল আছে যারা যোগাযোগের মধ্যে আছে, আসতে চাই। তা আমরা কতটুকু আসলে স্পেস দিতে পারবো, যেহেতু আমরা 8 দল একসাথে দীর্ঘদিন কাজ করে এই জায়গায় আসছি। সংখ্যার নীতি তৈরি করে নিয়ে গেল আমরা ওই যে নীতি যেটা হচ্ছে বিজয়, যদি কিছু টুকটাক থাকে এটা পরেও করা যাবে। এদিকে বিএনপির সাথে এনসিপির আসন সমঝোতার বিষয়টি আলোচনায় থাকলেও দুই পক্ষের শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি। জামায়াতের সাথে এনসিপির আলোচনা চললেও একটি অংশের এতে সমর্থন নেই। নতুন গঠিত জোটের মধ্যেও আছে আপত্তি। কতটা আসন বা কিভাবে কোন ফরম্যাটে এই নেগোসিয়েশনটা হবে এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। সেটা হয়তো আরও কিছুদিন পরে। আলোচনাটা চলছে দুই তরফেই এবং অন্যান্য দলের সাথেও আমাদের আলোচনা হচ্ছে। আমরা আমাদের দলের স্বাতন্ত্র্য এবং আমাদের দলের যে ইশতেহার ইত্যাদিকে মাথায় রেখে এই আসন সমঝোতা কিংবা কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং সেটাতে আমরা যাব। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কোনো সমঝোতায় আসতে না পারলে প্রার্থিতা প্রত্যাহারের আগেই সমাধানে আসতে হবে দলগুলোকে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আমরা যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগেও যে আমরা শাহবাগে যেতে চাই, কারণ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী আছেন সেখানেই। ঐশী, 2 ঘন্টা সেখানে বিরতি দেবার পর তো আবারও বিক্ষোভ শুরু হয়েছে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ করছেন যেমনটি জানাচ্ছিলাম। আপনি কি অবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এখানে বিক্ষোভ করছেন এখন নিশ্চয়ই। গতকাল শুক্রবার থেকেই কিন্তু করছিলেন যারা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, এবং একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও আছেন। কেউ কেউ এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করে হাদির যেই বিচার সেটি চাইবেন। এখানে অনেকেই উপস্থিত হয়েছেন, পুরুষের পাশাপাশি অনেক নারী সদস্য, আমরা অনেক শিশুকেও দেখতে পাচ্ছি তারা এখানে মায়েদের সঙ্গে উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত আছেন সারা রাত এখানে থেকে আন্দোলন করেছেন এবং এখনো পর্যন্ত আন্দোলন করছেন। তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের জন্য ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং মাইক থেকে কিছুক্ষণ আগেও কিন্তু বলা হচ্ছিল যে এখানে যাদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে সেটা আসলে সাধারণ জনগণ যারা আছেন তারা এখানে অবস্থান করছেন এবং তারা যতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করছেন ততক্ষণ পর্যন্ত আসলে যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন।
বিক্ষোভ কর্মসূচি চলছে সেই খবরে আমরা দেখছিলাম এবং গত রাত থেকেই আসলে শাহবাগ অবরোধ করে রেখেছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে বিক্ষোভ চলছিল। আজ যেহেতু তারেক রহমান শাহবাগে গেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেছেন শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে, তার সম্মানে 2 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়, পরে আবার শুরু হয়, সেটি আমরা দেখছিলাম। সহকর্মী সুমাইয়া ঐশী যোগ দিয়েছিলেন। দেশের সম্প্রচার সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির 6ষ্ঠ সম্মেলন চলছে। সকালে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সম্মেলন শুরু হয়। এবারের প্রতিপাদ্য ভয়হীন, স্বাধীন, নীতি নির্ভর সাংবাদিকতার নীতি উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নিরন্তর লড়াইয়ের আহ্বান জানান বক্তারা। এই সম্মেলনে বিজেসি ট্রাস্টি যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ বলেন, কোনো আমলেই গণমাধ্যমের ত্রুটি চেপে ধরা বা ভয়ভীতি দেখানো আশা করে না সংবাদ মাধ্যম। এখন দেশ ও দেশের মানুষের কথা বলতে চায় সংবাদ মাধ্যম। এই সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তী সরকারের বাকি 1.5 মাসের মধ্যে সম্প্রচার কমিশন ও প্রেস কমিশন অধ্যাদেশ নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এতদিন কথা বলতে পারেনি বলেই সেটার প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি, রাস্তায় নেমেছি, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং সেই ফেসিবাদী সরকারকে বিদায় নিতে হয়েছে। আমরা স্বাধীন সাংবাদিকতা করতে চাই, আমরা ভয় ডরহীন সাংবাদিকতা করতে চাই এবং আমরা সেই পরিবেশটা চাই। সরকারের যেটুকু দায়িত্ব আছে গণমাধ্যমকে শক্তিশালী করার পেছনে, আমরা আশা করব যে বর্তমান সরকার সে দায়িত্বটুকু পালন করবে। You have to be নিরপেক্ষ টু দ্য নিউজ, নট টু দ্য নিউজ হাউস, নট টু দ্য পলিটিক্যাল পার্টি। আপনার নিজের বিবেকের প্রতি এবং ইস্যুর প্রতি আপনাকে নিরপেক্ষ হতে হবে। অ্যাশেজের খবর, সিরিজের 4র্থ টেস্টে এসে প্রথম জয়ের দেখা পেল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার 175 রানের টার্গেট তাড়া করতে নেমে 4 উইকেটে জয় ছিনিয়ে নেয় ইংলিশরা। মেলবোর্নের সবুজ উইকেটে আগের দিনের বিনা উইকেটে 4 রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। নাইট ওয়াচম্যান হিসেবে ওপেনিংয়ে নামা পেসার বোল্যান্ডকে শুরুতেই ফেরেন মাত্র 6 রান করে। এরপর 5 রানে জেক ওয়েদারাল্ড আর 8 রান করে লাবুশেন আউট হন। 61 রানের তৃতীয় উইকেট হারায় অজিরা। ওপেনার ট্রাভিস হেড 46, স্টিভ স্মিথ 24 আর ক্যামেরন গ্রিনের 19 রানের ইনিংস ছাড়া আর কেউই 2 অঙ্কে পৌঁছাতে না পারায় মাত্র 132 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। এর আগে প্রথম ইনিংসে অজিরা 152, ইংল্যান্ড অল আউট হয় 110 রানে। 175 রানের টার্গেট তাড়া করতে নেমে জ্যাক ক্রলির 37 আর বেন ডেকেটের 34 রানের ইনিংসে জয়ের ভিত পায় ইংল্যান্ড। এরপর মিডল অর্ডারে জ্যাক বেথলের 40 আর জো রুটের ব্রুকের ছোট ছোট 2 ইনিংসে জয় পায় অতিথিরা। হারের পরও 3-1 সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা ম্যাক্স সিজন 2 সাইকেল রেস। 4টি ভিন্ন ক্যাটাগরিতে মোট 230 জন প্রতিযোগী এই আয়োজনে অংশ নেন। নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী সাইক্লিস্টরা এই প্রতিযোগিতায় অংশ নেন। আর এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। সূর্য ওঠার এখনো কিছুটা সময় বাকি। ঘন কুয়াশায় ঢেকে আছে হাতিরঝিল এলাকা। তীব্র ঠান্ডা ও কুয়াশা উপেক্ষা করে শুরু হয় ঢাকা ম্যাক্স সিজন 2 সাইকেল রেস। 4টি ভিন্ন ক্যাটাগরিতে মোট 230 জন প্রতিযোগী অংশ নেয় এই রেসে। পুরুষদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেয় নারীরাও। অংশগ্রহণকারীরা বলেন, নিয়মিত এমন আয়োজন প্রয়োজন। এ ধরনের আয়োজন শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে বেশ সাহায্য করে। ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট, রিফ্রেশিং আর খুবই নেসেসারি। অনেকগুলো ক্যাটাগরি ছিল, উইমেন ক্যাটাগরি, জুনিয়র্স অ্যান্ড প্রফেশনালস। ইট ওয়াজ অ্যামেজিং। মানুষ এখন সবাই স্বাস্থ্য সচেতন, তো স্বাস্থ্য সুন্দর মতো ধরে রাখার জন্য সাইকেলিংটা খুবই জরুরি। সাইক্লিং বা রেসিং এর মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের শারীরিক সুস্থতা, তাছাড়া হচ্ছে জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখতে পারছি। খুলনা থেকে আসছি খেলা করতে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আশা করি বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই আয়োজনটা হোক। আয়োজকরা জানান, ঢাকায় ভালো রেসিং ট্র্যাক না থাকায় বছরে একটি আয়োজন করতেও বেশ বেগ পেতে হয় তাদের। সাইকেলের রেসগুলো এগুলো বাংলাদেশে বেশ জনপ্রিয়, কিন্তু আমরা আসলে প্রতিনিয়ত রেসগুলো অর্গানাইজ করতে পারছি না। রেস ট্র্যাকের স্বল্পতা, পার্টিসিপেন্টসদের প্র্যাকটিস করার যে জায়গা এগুলো নেই আসলে। পার্টিসিপেন্টসরা সবসময় চায় এই ধরনের রেসগুলো নিয়মিত অর্গানাইজ হোক, কিন্তু আমাদের অ্যাজ এ অর্গানাইজার পার্ট থেকে যদি আমরা চিন্তা করি, আমাদের লজিস্টিক হ্যাসেল থেকে শুরু করে পুরো প্রোগ্রাম অর্গানাইজ করতে আমাদের খুব বেগ পেতে হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রাইজ মানি ও ক্রেশ দেয়া হয়। সে সাথে অংশগ্রহণকারী সবাইকে মেডেল দেওয়ার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আর এই ছিল আমার কাছে প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী ছোঁয়া খন্দকার।